নমস্কার, আমার নামডা পূর্ব ধাওয়ান। আমরা ঘুম ও স্ট্রেস নিয়ে কথা বলবো। কম ঘুম ও স্ট্রেস পক্ষাঘাতগ্রস্ত রোগীর জন্য মারাত্মক হতে পারে। তাহলে শুরু করি। প্রথমে একটু পক্ষাঘাত, প্যারালাইসিস বোঝার চেষ্টা করি। প্যারালাইসিসে আপনার সঙ্গে আসলে কি হয়েছিল? যখন কারো পক্ষাঘাত, প্যারালাইসিস হয়, তখন প্রধান কারণটি সাধারণত ব্রেন স্ট্রোক হয়। মানে মস্তিষ্কের ভেতরে কোনো রকমের রক্তনালী ফেটে গেছে বা ক্লট, জমাট বাঁধা রক্ত হয়েছে, যার ফলে মস্তিষ্কের কোনো একটি অংশ কাজ করা বন্ধ করে দেয়। এখন মস্তিষ্কের কোনো অংশ কাজ করা বন্ধ করেছে, সেটার উপর নির্ভর করে আমাদের কোন হাত বা পা অচল হয়ে যাবে। যদি আমার ডান পাশে মস্তিষ্কে ক্লট হয়, তাহলে আমার বাম পাশ অচল হয়ে যাবে। বাম পাশে যদি ক্লট হয়, তাহলে আমার ডান পাশ অচল হয়ে যাবে। এখন হাত অচল হবে, পা অচল হবে, কথা বন্ধ হয়ে যাবে, মুখ বেঁকে যাবে, হবে, নাও হতে পারে কথা। এগুলো সব নির্ভর করে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর। কখনো কখনো রোগীর আবেগে পরিবর্তন চলে আসে। রোগী খুব রাগী হয়ে যায়। রোগী কখনো শিশুর মতো আচরণ করতে শুরু করে। আর কখনো রোগী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। হাসতে চায় কিন্তু কান্না চলে আসে। কান্না করতে চায় কিন্তু হাসি চলে আসে। অনেক রকম সমস্যা দেখা দেয় এবং এগুলো প্রতিটি রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তবে পেছনের কারণটা সাধারণত একটাই, মস্তিষ্কের ভেতরে রক্ত জমাট বাঁধা বা মস্তিষ্কের কোনো ধরনের ক্ষতি হওয়া। এখন যখন কারো পক্ষাঘাত হয়, তখন দেখতে মনে হয় এটা হাত পায়ের রোগ, হাত চলছে না, পা চলছে না, কথা বেরোচ্ছে না। কিন্তু যে রোগীটা বুদ্ধিমান, সে জানে যে আমার মস্তিষ্কে যে ক্ষতি হয়েছে, তার কারণেই এই লক্ষণগুলো আমার দেখা দিচ্ছে, আমি এগুলো অনুভব করছি। এখন একজন বুদ্ধিমান রোগী কি করে? সে মস্তিষ্কের উপর কাজ করতে শুরু করে এবং মস্তিষ্ককে শক্তি দেওয়া জরুরি। এই ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের জন্য যা কিছু ভালো, সবকিছুই করতে হবে। কারণ যদি মস্তিষ্কে পুনরুদ্ধার হয়, তবেই আমার হাত পায়ে চলার শক্তি আসবে। কারণ চালানোর কাজটা তো মস্তিষ্কই করে। তাকে শক্তি দিলে তবেই কাজ হবে। তাহলে এই ক্ষেত্রে যদি রোগীর ওপর বেশি চাপ থাকে বা রোগী রাতে মাত্র ২-৩ ঘন্টা ঘুমায়, খুব কষ্টে ঘুমায়, দিনে ঘুমায়, রাতে ঘুমায় না, তাহলে ভাবো মস্তিষ্ক কেমন কাজ করবে? ভালো না খারাপ? খারাপ। যদি খারাপ প্রভাবে কাজ করে, তাহলে কি সুস্থ হবে? হবে না, খুব ধীরে হবে। মস্তিষ্ক একেবারেই পছন্দ করে না অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, আমার সাথেই কেন হলো, কি ভুল করেছিলাম, পরিবারের দেখাশোনা কে করবে, এসব মস্তিষ্ক পছন্দ করে না। যদি এই চিন্তাগুলো সারাদিন আপনার মস্তিষ্ককে ঘিরে রাখে, তাহলে এমন রোগীদের মধ্যে ডিপ্রেশন তৈরি হয়, এখান থেকে সুস্থ করে তোলা কঠিন। তাকে আগে কাউন্সেলিং করাতে হয়, রোগীকে দেখাতে হয়, দেখো এই রোগীটা, সে তো ভালো হয়ে গেছে, এই রোগীটা দেখো, সে ভালো হয়ে গেছে। আর এই কারণেই আমরা অন্য রোগীদের টেস্টিমোনিয়াল গুলো শেয়ার করি, যাতে তুমি নিজেকে অনুপ্রাণিত করতে পারো, মোটিভেট করতে পারো। তাই তোমাকে মস্তিষ্ক থেকে চিন্তা বের করে দিতে হবে এবং ভাবতে হবে, আজ থেকে শরীরকে আবার দাঁড় করাতে হবে, আমাকে আবার এটাকে চালাতে হবে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো, নিজের ক্ষমতা বাড়াও, চিন্তার ক্ষমতা বাড়াও, নিজেকে পজিটিভ পথে নিয়ে চলো। যেদিন তুমি ভাবতে শুরু করবে, আমার হাত অবশ্যই চলবে, আমি যাই করি না কেন, এই হাতটা আমি চলাবই, আমি আবার কাজে ফিরবই, থামাতে পারবে না। পাশে যদি তোমার মনে এই চিন্তার শুরু হয়ে যায়, তাহলে যে কোনো ডাক্তারের হাতেই পড়ো না কেন, সে তোমার কাজ করে দেবে। কেন? কারণ তুমি এটা বোঝো, যখনই কোনো ডাক্তার ওষুধ দেয়, তখন শরীর নিজেই নিজেকে সুস্থ করে তোলে। ওষুধটা শুধু সাপোর্টের জন্য থাকে, ভেতরে পরিবর্তন কার মধ্যে হচ্ছে? শরীরের মধ্যে। যদি শরীরে সেই শক্তি থাকে, সেই ক্ষমতা থাকে, আর সেটা যদি সে অনুভব করতে পারে, তাহলে আরাম আসা শুরু হয়ে যাবে। রোগীর আর কি দরকার? স্ট্রেস দূর করতে হবে, তারপর তার দরকার ভালো একটা ঘুম। কারণ যখন আমরা ঘুমাই, তখন আমাদের শরীরে রিপেয়ারিং এর কাজ বেশি হয়। ধরো তুমি খেলাধুলা করে ফিরলে, বা শপিং করে এলে, কিংবা কোথাও ঘুরে এসে ফিরলে, অনেক ক্লান্ত হয়ে পড়লে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তুমি ১ ঘন্টা ঘুমিয়ে নিলে, একদম ফ্রেশ হয়ে উঠলে, মনে হলো আহা দারুণ লাগছে, খুব ভালো লাগছে, আমার শরীরটা হালকা লাগছে, তারপর কাজে ফিরলে। এই ঘুমটাই আসলে সেই সময় যখন শরীরের পুনরুদ্ধার হয়। এখন মস্তিষ্ক শরীরেরই অংশ, তাই ভালো ঘুমাও, মস্তিষ্ক ভালোভাবে পুনরুদ্ধারের সময় পায়। তাই রাতের ঘুমটা ভালো হয়। রাতে ৮ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ঘুম ভাঙলে চিকিৎসা জরুরি। স্ট্রেস ঘুমের শত্রু, তাই দূর করুন।
চিন্তা ঘুম কমায়, এটি দূর করা প্রয়োজন। 8-9 ঘন্টা ভালোভাবে ঘুমানো উচিত। যদি শরীর ম্যাসাজ করাতে হয়, করাও। মাথায় তেল লাগাতে চাইলে লাগাও, যা খুশি করো। পা ম্যাসাজ করাতে চাইলে পা ম্যাসাজ করাও। খাবার ভালোভাবে খাও এবং তারপর 8 ঘন্টা ঘুমিয়ে নাও। যখন তুমি পুরো ঘুমিয়ে নেবে, তখন শরীরে যে শক্তি থাকবে সেটা ব্যবহার করতে হবে এবং তারপর করতে হবে মস্তিষ্কের প্রশিক্ষণ। এখন মস্তিষ্কের প্রশিক্ষণ করতে বেশি কষ্ট করতে হয় না। আমাদের শুধু ব্যায়াম করতে হয়, তাও খুব সাধারণ সাধারণ ব্যায়াম। মানে, যদি আমার পায়ে হাঁটার শক্তি না থাকে, তবু আমাকে হাঁটতেই হবে। আমাকে সাইক্লিং করতে হবে না, আমাকে বসে কোনো প্রশিক্ষণও করতে হবে না, আমাকে শুয়ে পা তুলতে হবে না, আমাকে কিছুই করতে হবে না, শুধু ভরসা নিতে হবে। যদি দরকার হয় তাহলে লাঠির সাহায্যে হাঁটো। যদি হাঁটা যায় তাহলে হাঁটো। ভরসা নিয়ে হাঁটো, ভরসা নিয়ে হাঁটো, কিন্তু হাঁটা শুরু করো। দিনে যত ঘন্টা তুমি হাঁটবে, তুমি নিজেই দেখতে পাবে তোমার শরীর আর মস্তিষ্কে উন্নতি শুরু হয়েছে। কেন? কারণ মস্তিষ্ক এখন নিজেকে এখানে বদলাতে শুরু করেছে। তাহলে বাংলায় যেমন একটা প্রবাদ আছে, অভ্যাসে সব সম্ভব। রাশিয়া বা জাতির মাথায় পাথরের দাগ, একই মূলনীতি এখানে প্রযোজ্য। তুমি পরিশ্রম করবে, যত বেশি তুমি অনুশীলন করে মস্তিষ্ক বদলাতে শুরু করবে, এবং যখন মস্তিষ্ক বদলাতে শুরু করবে তখন সেই দক্ষতা নিয়ে আসবে যেটা তুমি বেশি অনুশীলন করছিলে। আর তুমি কি অনুশীলন করছিলে? হাঁটার অনুশীলন। শুয়ে পা তোলার নয়, চেয়ারে বসে পা তোলার নয়, দাঁড়িয়ে থেকে হাঁটার। ঠিক আছে, তুমি না সাইকেল চালাচ্ছিলে, না সাঁতার কাটছিলে, তুমি শুধু হাঁটার চেষ্টা করছিলে, তাই তুমি সফল হবে। যদি কোনো রোগী সাইকেল চালাতে থাকে এই ভেবে যে তার পা ঠিক হয়ে যাবে, তাহলে তার পা শুধু সাইকেল চালানোর জন্যই ঠিক হবে, হাঁটার জন্য নয়। যদি তুমি কোনো ভুল করছো, একবার থামো, বোঝার চেষ্টা করো, পেছনে কি করেছো সেটা দেখো, তাহলে ডাক্তার সাহেব যা বলছেন তা সত্য। তাহলে এক্সারসাইজ গুলো সহজ হয়, কিন্তু সেগুলোর সময়কালটা দীর্ঘ হয়। আমি তোমাকে এটা বলছি না যে তুমি 45 মিনিট এক্সারসাইজ করো। না, দিনে 3 ঘন্টা, 4 ঘন্টা, যতটা হাঁটতে পারো হাঁটো। ক্লান্ত হয়ে পড়লে বসে পড়ো, চা খাও, আবার উঠে দাঁড়াও আর শুরু করো। কারণ যত বেশি তুমি প্র্যাকটিস করবে, 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো ঘুমাচ্ছই, 16 ঘন্টার মধ্যে যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত দ্রুত তুমি রিকভারি দেখতে পাবে। রোগীকে যখন বিছানায় শুইয়ে রাখো, বসিয়ে রাখো, তাকে বলো যে যখন ঠিক হয়ে যাবে তখন এক্সারসাইজ করবে, আর মনে হয় রোগী খুব দুর্বল, তার প্রতি মায়া হচ্ছে, এটা করা উচিত নয়, পরে যাবে, এটা হবে, ওটা হবে, এইসব চিন্তা তুমি সারাক্ষণ দেখতেই থাকবে, রোগী পুরো সময়টাই বিছানাতেই পড়ে থাকবে। যদি পায়ের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে, তাহলে সেই পেশিগুলোর কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাবে। এর ফলে একজন ব্যক্তির স্বাভাবিকভাবে হাঁটার ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যাহত হবে, যা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করবে। এমনকি এক পা থেকে অন্য পায়ে ভর দিয়ে হাঁটার মতো সাধারণ কাজও অসম্ভব হয়ে উঠতে পারে, যার কারণে জীবনযাত্রার মান ব্যাপকভাবে প্রভাবিত হবে। এই পেশি দুর্বলতা এবং শুকিয়ে যাওয়ার প্রক্রিয়াটি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা কেবল হাঁটার ক্ষমতাকেই নয়, বরং সামগ্রিক শারীরিক সচলতা এবং স্বাধীনভাবে চলাফেরার সক্ষমতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে ব্যক্তি তার স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং অন্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেতে